হারিয়ে যাওয়া সত্য যখন বাড়ি ফিরল তখন সন্ধে হয় হয়। একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি থেকে নামল সত্য, সঙ্গে একটি গিন্নিবান্নি বিধবা। তুমি একটু সরে দাঁড়াও বাছা, গাড়োয়ানকে আগে বিদায় করি বলে সত্য ভেতরে ঢুকে আসে। সুহাস তখন এ জানলা ও জানলা করে ছটফটিয়ে বেড়াচ্ছে। নবকুমার নিতাইয়ের বাড়ি থেকে ফেরেনি। সত্যকে দেখেই সুহাস প্রায় চেঁচিয়ে ওঠে, পিসিমা! এ স্বরে অভিযোগ। সত্য ব্যস্ত কণ্ঠে বলে, হবে, জবাবদিহি হবে। এখন গঙ্গা জলে হাত ধুয়ে আমার এই হাত বাক্স থেকে 4 আনা পয়সা বার করে দে দেখি। গাড়ির কাপড়ে আর বাক্সটা ছোঁবো না। আঁচলের গিঁট খুলে চাবিটা ফেলে দেয় সত্য সুহাসের সামনে। সুহাস স্বল্পভাষিনী, নেহাত অস্থির হয়েই চেঁচিয়ে উঠেছিল। আর কথা বলে না, নিঃশব্দে আদেশ পালন করে, শুধু অলক্ষ্যে বারবার দেখে নেয় সত্যকে, রহস্যময়ী সত্যকে। গাড়ির ভাড়া দিয়ে গাড়োয়ানকে বিদায় করে সত্য এই মেয়ে মানুষটিকে বলে, নাও বসো, হাতে মুখে একটু জল দাও, একটু মিষ্টি মুখ করো, তবে যেও। মেয়ে মানুষটি হৃষ্ট চিত্তে বলে, আবার মিষ্টি কেন মা? তোমার ঘরদোর দেখলাম, চিনে গেলাম, এই ঢের। তোমার মিষ্টি কথায় মিষ্টি মা, শুনলে শরীর শীতল হয়। তা হোক, তুমি আমার জন্যে এতটি করলে, একটু মিষ্টি জল না খাইয়ে ছাড়ব না বলে সত্য ফট করে গায়ের সিল্কের চাদরটা রেখে কলের ঘরে ঢুকে কাপড়টা কামিজটা কেচে ফেলে ভিজে কাপড়েই ভাড়ার ঘর থেকে 2টো নারকেল নাড়ু বার করে 1 ঘটি জল দিয়ে খেতে দেয়। মেয়ে মানুষটি বিদায় নিলে সত্য শুকনো কাপড় পরে ঘরে এসে বসে, সুহাসকে উদ্দেশ্য করে বলে, তারপর আমার নামে হুলিয়া বেরিয়ে গেছে বোধ হয়। সুহাস অন্যদিকে ঘাড় ফিরিয়ে বলে, হুলিয়া আবার কি? পিসে মশাই অস্থির হয়ে বেরিয়ে গেলেন, এই পর্যন্ত। এই একদিনেই তোর পিসের কাছে আমার সব কীর্তি ফাঁস হয়ে গেল দেখছি। সত্য বলে, পাঠশালার খবরটা এ যাবৎ চেপে চুপে ছিলাম। সুহাস বোধ করি আজকের সুযোগে তার মনের সন্দেহটা প্রকাশ করে বসে, মুখ তুলে ঝপ করে বলে ফেলে, তার চাপাচাপিই কি ভালো? এদিকে তো তোমরা নিজেরাই বলো স্বামী মেয়ে মানুষের দেবতা। সত্যর মুখে আসছিল, বলে, তোর যে দেখি স্বামী না হতেই স্বামী ভক্তি, কিন্তু সামলে নেয়। কে জানে মেয়েটার কপালে স্বামী আছে কিনা। নিরুপায় বুদ্ধিহীন মা তো কুমারী মেয়েকে বিধবা পরিচয় দিয়ে তার ভবিষ্যতের পায়ে কুড়ুল মেরে রেখে গেছে। এই রূপের ডালি মেয়ে, সভ্য নম্র, লেখাপড়ায় এত চাড়, এ মেয়েকে যে স্বামী পেত সে তো ধন্য হতো। কিন্তু হয়তো দুঃখিনীর ভাগ্য দুঃখেই যাবে। তবু মনে স্থির করে রেখেছে সত্য, শেষ অবধি লড়বে মেয়েটার জন্যে। তাই না ব্রহ্মজ্ঞানীদের সম্পর্কে ঔৎসুক্য সত্যর, তাদের সঙ্গে চেনা জানার বাসনা। ব্রহ্মজ্ঞানীরা নাকি খুব উদার, বাল বিধবা মেয়ের বিয়েতে নিন্দেও নেই তাদের। সত্য প্রথম ভেবেছিল সত্য ঘটনা প্রকাশ করে দেবে সুহাসের কাছে, কুমারী পরিচয়ে স্কুলে ভর্তি করে দেবে তাকে, কিন্তু 7-5 ভেবে সে ইচ্ছে স্থগিত রাখতে হয়েছে। প্রথম তো এত বড় আইবুড়ো মেয়ের কৈফিয়ত অনেক, জাত যাওয়ার প্রশ্নও আছে। তা সে হয়তো সত্যতার ন্যায় ভাষণের জোরে একরকম করে মানিয়ে নিত। গরিবের মেয়ের বিয়ে দিয়ে দিতে পারে না সমাজ, জাতটা নিয়ে নিতে পারে, এ তর্ক তুলত।
কিন্তু বাধা অন্যদিকেও। এত বড় নিষ্ঠুর সত্য প্রকাশ হয়ে পড়লে মাকে কি ভাববে সুহাস? কোনো দিনই কি প্রাণ থেকে ক্ষমা করতে পারবে মাকে, যখন শুনবে কেবলমাত্র নিজের সুবিধার্থে মা তার কপালে দুর্ভাগ্যের ছাপ দেগে রেখে দিয়েছে, আজন্মকাল খাওয়া পড়া থেকে বঞ্চিত করে রেখেছে? মা কি নিতান্ত ছোট হয়ে যাবে না তার চোখে, স্বার্থপরতায়, নির্মমতায়? সে যে মরার উপর খাড়ার ঘা। আর যদি মাকে সে দেবীর আসনে বেদিতে বসিয়ে রেখে থাকে বিশ্বাসের, ভালোবাসার, ভক্তির নড়চড় না হয়, তাহলে হয়তো বা সত্যকেই সন্দেহ করে বসবে, ভাববে সত্যই এখন তার বিয়ের সুবিধে করতে। এইসব 7-5 ভেবেছে সত্য সুহাসের সম্পর্কে। ভেবেছে থাক, আরও একটু জ্ঞান বুদ্ধি বাড়ুক, সত্য মিথ্যে বোঝবার চোখ হোক, তখন দেখা যাবে। তাই এখন ওদিক দিয়ে না গিয়ে সত্য দোষ মেনে নেওয়ার ভঙ্গিতে বলে, স্বামী দেবতা, এ কথা শুধু আমরা কেন, ত্রিজগতে সবাই বলে, কিন্তু দেবতার অসন্তোষ ঘটানোও তো দোষের রে। আমি পাঠশালা খুলে গুরু মশাইগিরি করছি শুনলে তোর পিসে অসন্তোষের পরাকাষ্ঠা করবে বইতো না, অনর্থক রাগিয়ে কি লাভ? তাকেই মনে সান্ত্বনা দেওয়া। আর না বুঝে সুঝে দুম করে যদি বারণ করে একটা দিব্যি দিশেলা করে বসে, তাতেও তো বিপদ। সুহাস একটু চুপ করে থেকে আস্তে আস্তে বলে, তা পিসে মশাই যাতে রাগ করতে পারেন সে কাজ তোমার না করাই উচিত। সত্য সুহাসের এই সদ্বীপ বিবেচনায় কথায় খুশি হয়। তবু সত্য মনে মনে একটু হাসে, ভাবে তাই যদি উচিত হতো তুই কোথায় থাকতিস বাপু? এত কথা ভাববার মতো বুদ্ধি বা পেতিস কোথা থেকে? কম লড়ালড়ি করতে হয়েছে ওর সঙ্গে তোর জন্য? তোকে কাছে রাখা নিয়ে তো বটেই, তাছাড়া স্কুলে ভর্তি করা নিয়ে। সাহেবী স্কুলে পড়ালে মেয়েকে সে মেয়ের হাতের জল খাওয়া চলবে না, এ বলেও নিবৃত্ত করতে চেয়েছে নবকুমার। তবু সত্য ব্যাপারটা ঘটিয়ে তুলেছে। মনে পড়ে গেল সত্যর সেই কথাটা এই উচিত অনুচিতের প্রসঙ্গে। মুখেও আসছিল, সামলে নিল, মৃদু হেসে বলল, তুই তো দেখছি অনেক শিখে ফেলেছিস। হ্যাঁ বলেছিস ঠিক, উচিত নয়, কিন্তু দেখ সব নিয়ম সব ক্ষেত্রে খাটে না। কত স্বামী হরিনামে অসন্তুষ্ট হয়, হরিনাম শুনলে জ্বলে ওঠে, তা বলে তার স্ত্রী করবে না হরিনাম? তবে আবার তার কানের কাছে খোল পেটিয়ে নাম সংকীর্তন করাও ভালো নয়। আসল কথা যে কাজটা করতে যাচ্ছ আগে দেখবে সে কাজ ভালো কি মন্দ, সেই বিবেচনাটুকু রাখতে হবে। তারপর যতটা পারা যায় কাউকে না চটিয়ে সে কাজকে সামলে নিয়ে উদ্ধার করা। যারা পছন্দ করে না তাদেরকে অগ্রাহ্য করাও হলো না, আবার কাজটাও হলো। সুহাসকে কি একেবারে বড়র দলে ফেলেছে সত্য, তাই তার কাছে এত কৈফিয়ত? আবার সুহাসকে উপলক্ষ করে সত্য নিজের মনকে কৈফিয়ত দিচ্ছে? স্বামীর সঙ্গে লুকোচুরি করতে ভেতরে ভেতরে যে সূক্ষ্ম বিবেকের পীড়ন অনুভব করে সে, এ কৈফিয়ত তার জন্যে? সুহাস অবশ্য নিজেকে বড়ই ভাবে, পুরো একটা মানুষই ভাবে। তার সত্যর কৈফিয়ত শুনেও আবার মতামত ব্যক্ত করতে সাহসী হয়। আর সত্যর কাছে আর যাই হোক সাহসী হতে বাধা নেই, তাই আস্তে আস্তে বলে, আমার তো মনে হয় হরিনামটা ভালো কাজ, সেটা বুঝিয়ে দিয়ে। সত্য হেসে ওঠে, বলে,
কম বয়সে আমিও তোর মতো করেই ভাবতাম সুহাস, সব কিছু নিয়ে লড়াই করতাম, তর্ক করে অপরকে বুঝিয়ে ছাড়বার চেষ্টা করতাম। কিন্তু এখন বয়স বুদ্ধি বাড়ার সঙ্গে সঙ্গে এইটা বুঝেছি, অবিরত লড়াইয়ে কেবল শক্তি ক্ষয়। কাজের জন্যে যে শক্তি থাকা দরকার, সে শক্তির অনেকটা যদি তর্কেই খরচ করে ফেলি, তবে কাজটাই যে ঝিমিয়ে যাব। তাই যাতে সাপও মরে লাঠিও না ভাঙে, এই পথই ধরি। তবে ওই যা বললাম, ক্ষেত্র বিশেষে, আর সেই বিশেষটা চেনবার চোখ চাই, বুঝলি? মেয়ে মানুষ কি মানুষ নয় বলে অনেক তর্ক করেছি, কিন্তু দেখছি ক্রমশ সে তর্ক সমুদ্রে বালির বাঁধ। এই আমাদের পোড়া দেশে মেয়ে মানুষ হওয়ার অনেক জ্বালা, বুঝলি? একটা সৎ কাজ করতে যাও, তাও পায়ে পায়ে বাধা। মাস্টার মশাই বলেন, অন্নদানের চেয়েও বড় পুণ্য বিদ্যাদানে। মানুষে আর জন্তু জানোয়ারি যে তফাৎ, সে তো ওই বিদ্যে থেকেই। নইলে প্রাণী মাত্রেই তো খায় ঘুমোয় ছানা পারে, মানুষ থেকে কীট পতঙ্গ পর্যন্ত। তাই সেই বিদ্যে বস্তুটা যার মধ্যে এতটুকু আছে, তার উচিত একজনকে সে বিদ্যের ভাগ দেওয়া। এ জিনিস তো দানে কমে না, বরং বাড়ে। কিন্তু এসব কথা কজন বুঝতে চায় বল? চায় না। আগে ভাবতাম যা ঠিক তা সবাইকে বুঝিয়ে ছাড়ব, বুঝিয়ে সোজা করব। কিন্তু এখন বুঝতে শিখেছি, সে চেষ্টা হচ্ছে হাত দিয়ে হাতি মাপা, আকাশের তারা গোনা। তার চেয়ে নিজের বিবেচনায় যা ঠিক বলে বুঝব, করে যাব এক মনে। একদিন না একদিন বুঝবে লোকে ঠিক কি ভুল। যারা বিরক্ত হয়েছে, অপছন্দ করেছে, তারাই মেনে নেবে। অনেকগুলো কথা একসঙ্গে বলে সত্য, একটু চুপ করে জিরিয়েও নেয়। সুহাস সেই অবসরে চট করে উঠে গিয়ে এক ঘটি মিশ্রির পানা এনে সত্যের মুখের সামনে ধরে। সত্য ভেতরটা বোধ করি এমনি একটা শীতল পানীয় চাইছিল। কোন কালে বাড়ি থেকে বেরিয়েছে, বিনা বাক্যে ঢক ঢক করে মিশ্রির জলটা খেয়ে নিয়ে মৃদু হেসে বলে, মনের কথা টেনে নিয়ে তেষ্টার জল দিতে শিখেছিস? আর তোর শেখবার কিছু বাকি নেই সুহাস। জগৎ সংসারে শুধু এইটুকু শিক্ষার সম্বল থাকলেই যথেষ্ট। সুহাস লজ্জায় মাথা হেঁট করে। সত্য তাকিয়ে দেখে, রূপে গুণে যেন আলো করা মেয়েটা, কিন্তু কিন্তু গুণ কি ছিল এমন? সত্যর মনে পড়ে প্রথম দিনকার কথা। কি উদ্ধত, অনম্র, ভেতর চাপা, মুখ গোজাগোছে স্বভাব ছিল সুহাসের। প্রতিনিয়ত তাকে নিয়ে অসুবিধেই পড়তে হয়েছে সত্যকে। নেহাত যে সত্য নিজেকে সামলে থেকেছে, সে শুধু মেয়েটা সদ্য মাতৃহারা বলে। আর তার উপর মায়ের মৃত্যুটা বড় মর্মান্তিক, বড় আকস্মিক বলে। ক্রমশ সুহাসের প্রকৃতিতে এসেছে নম্রতা, সভ্যতা, কোমলতা। দত্তবাড়ির দরুন বহুবিধ বদঅভ্যাস যা সত্যকে পীড়িত করত, বিরক্ত করত, সেগুলো অন্তর্হিত হলো আস্তে আস্তে। একটা মেয়ের মতো মেয়ে হয়ে উঠল সুহাস। তবে স্বভাবটা একটু গম্ভীর, চাপা। হৃদয়বৃত্তির বহিঃপ্রকাশটা কম। আনন্দ, বেদনা, সুখ, দুঃখ, খুশি, অখুশি বোঝা যায় না ফট করে। বোঝা যায় না শ্রদ্ধা, কৃতজ্ঞতা, স্নেহ। তাই আজ হৃদয়বৃত্তির এই প্রকাশটুকুতে বড় বেশি পরিতৃপ্ত হয় সত্য। সুহাসের ওই লজ্জানত মুখের দিকে তাকিয়ে বলে, তা আমার এত দেরি হলো কেন, তা তো জিজ্ঞেস করলি না কই? সুহাস মৃদু হেসে বলে,
জিজ্ঞেস করতে যাব কেন? বলবার হলে তুমি নিজেই বলবে। বলবার হলে শোনো কথা। সত্য বলে, বলবার নয় এমন কাজ তোর পিসি করে বেড়ায় বুঝি? বাহ, তাই বলেছি নাকি? বলেছি। তা সুহাসের আর কথার শেষটা বলা হলো না। উঠোনের দরজা ঠেলে দুই মূর্তিমান ঢুকলেন, নবকুমার আর নিতাই। দুজনের মুখ থেকেই একটা করে সম্বোধন বেরোলো, বড় বউ, বৌঠান। সত্য মাথার কাপড়টা একটু টেনে উঠে দাঁড়ায়। নবকুমার বসে পড়ে বলে, কি ব্যাপার তোমার বড় বউ? ভরদুপুরে রোজ তুমি যাও কোথায়? আজই বা এতক্ষণ ছিলে কোথায়? তোমার এসব রীতিনীতি তো ভালো ঠেকছে না আমার। সত্য এক মুহূর্ত নবকুমারের সেই বিপর্যস্ত মূর্তির দিকে তাকিয়ে একটু মুখ টিপে হেসে বলে, তাই বুঝি? আমার রীতিনীতি আর ভালো ঠেকছে না তোমার? হাসি? সত্য হাসছে? তার মানে? হয় তার মানে কোনো অপরাধ বোধ নেই, নয় সে পাকা ঘুঘু। নিতাইয়ের জ্ঞান থাকে না যে সে হাঁ করে সেই চাপা হাসিতে উজ্জ্বল অর্ধাবগুণ্ঠিত মুখের দিকে তাকিয়ে আছে, এবং রীতিনীতির দিক দিয়ে সেটাও খুব শোভন নয়। নবকুমার কিন্তু এখন বিহ্বল নয়। এই এতক্ষণকার উদ্বেগ, অশান্তি, দুশ্চিন্তা সব কিছুর যন্ত্রণা তার রাগের ঝাঁঝ হয়ে ফুটে ওঠে। সত্যর হাসিটা তাতে ইন্ধন যোগায়। তাই এবার তেড়ে দাঁড়িয়ে উঠে বলে, না, ঠেকছে না। আমার মনে হচ্ছে তোমার মতিবুদ্ধি মন্দ পথে যাচ্ছে। শুধু নবকুমার থাকলে সত্য দপ করে উঠত কিনা কে জানে, কিন্তু এখন সঙ্গে নিতাই, ওর সামনে রেগে উঠলে মান থাকে না। তাই সত্য তেমনি ভাবেই বলে, তা তোমার যখন মনে হচ্ছে তখন অবশ্যই ওই একটা ন্যায্য কারণ আছে। বিজ্ঞ বিচক্ষণ পুরুষ তুমি। তাহলে এখন এই দুষ্টু পরিবারকে নিয়ে কি করবে বলো? বনবাস, অগ্নি পরীক্ষা, না কেটে গঙ্গায় বিসর্জন? এ কি দুঃসহ স্পর্ধা! নবকুমারের মুখে কথা জোগায় না। নিতাই এতক্ষণে কথা বলে, কিন্তু বৌঠান, আপনি যে আমাদের ধাঁধায় ফেলে মজা দেখছেন, তারও তো একটা বিহিত চাই। এই আজ বিকেল থেকে ও হতভাগার কি গেরো, আর আমিও আজ এই সমগ্র দিনটা না খাওয়া না দাওয়া, তার উপর মুখের কাছে হেড মুখে। ও মা, ধাঁধায় যে তুমিই আমাকে ফেলছো ঠাকুরপো। তোমার খাওয়া দাওয়াতেই বা আমি হস্তান্তর করলাম কি করে? আর বউয়ের কাছে মুখ হেঁট হবার দায়ী কি বা হলাম কেন? কিছু তো বুঝতে পারছি না। মুখ তো দেখছি কড়ি হয়ে গেছে। বেচারা নিতাই উপোস সে একেবারে সহ্য করতে পারে না। সেই উপোস আজ তার সারা দিন। তার উপর এত রকম কথাবার্তা, সর্বোপরি এই স্নেহবাণী। তার চোখের স্নায়ু দুর্বল হয়ে বিশ্বাসঘাতকতা করে বসে। আর সেই বিশ্বাসঘাতকতার লজ্জাটা ঢাকতে সে তার বউয়ের কাছে হেঁট হয়ে যাওয়া কথাটা আর একবার হেঁট করে। না, এই দুটি বুড়ো খোকা হয়েছে সমান। সত্য এবার ব্যঙ্গের রূপ ছেড়ে সদয় রূপে আসে। এই অবুঝপনার জন্যেই আমাকেও বুড়ো বয়সে ছলচাতুরি করে মরতে হচ্ছে। কিন্তু তার আগে ঠাকুরপো কিছু খাও দেখি। মনে হচ্ছে বউয়ের সঙ্গে ঝগড়া করে হরিমটর চালিয়েছ আজ। সুহাস, আগে তোর ছোট পিসে মশাইকে একটু কিছু খেতে দে তো। না না, আমার কিছু লাগবে না বলে প্রতিবাদ করে ওঠেনি তাই। সত্য মৃদু হেসে বলে, লাগবে কি না লাগবে সে কি তুমি বুঝবে? সুহাস বিনা বাক্যে দুখানি ঝকঝকে কাঁসার রেকাবে দুই পিসের
জন্যে খাবার এনে ধরে দেয়। বাড়িতে মজুদ খাবার যা হয়, 2টি নারকেল নাড়ু, খান 4 জিভে গজা আর 1 বাটি মুড়ি। হঠাৎ নিতাইয়ের ভারী দুঃখ হয়। তার ঘরেও তো এমন কিছু অপ্রতুল নেই, অথচ এমন পরিপাটিত্ব কোনো সময় চোখে পড়ে না। তাই যে নবকুমার মাঝে মাঝে যায়, কই নিতাইয়ের বউ তো কোনো দিন 1 গিলাস জল এগিয়ে দেয় না। খিদে দুর্দমনীয় হলেও হাত বাড়িয়ে নিতে ইচ্ছে হচ্ছে না যেন। নবকুমারও ভারী মুখে বলে, আমার খাবার দরকার নেই। সত্য গম্ভীরভাবে বলে, তোমাদের দরকারে তো খেতে বলা হচ্ছে না, আমার দরকারেই বলা হচ্ছে। খাও, আমি বসে বসে আমার অপরাধের জবানবন্দি দিচ্ছি। অগত্যায় দুজনকেই হাত বাড়াতে হয়। সত্য বলে, রোজ কোথায় যায় সে বৃত্তান্ত সুহাস জানে, ছেলেরা জানে, জানো না শুধু তুমি। জানাবো তোমাকে, তবে তার আগে কথা দিতে হবে যে কাজ করছি নিষেধ করবে না। বাহ, এ যে সাদা কাগজে সই। নবকুমার বলে, কাজটা ভালো কিনা মন্দ না জেনেই। সত্য এক মুহূর্ত চুপ করে থেকে শান্ত স্থির গলায় বলে, তাকাও আমার দিকে। 2 বন্ধু আছো, দুজনেই তাকাও। স্পষ্ট তাকিয়ে বলো, আমি একটা মন্দ কাজ করছি এ সন্দেহ সত্যি আছে তোমাদের মনে? বলো, তবে আমি তোমাদের কথার উত্তর দেব। বলা বাহুল্য, 2 বন্ধুর কেউই চোখ তুলে তাকায় না, বরং 2 জোড়া চোখ একেবারে নতমুখী হয়ে যায়। সত্য একটু অপেক্ষা করে বলে, বুঝলাম। শোনো, রোজ দুপুরে আমি পাঠশালে পড়াতে যাই। নবকুমার একবার চোখ তোলে, চমকে শিউরে। নিতাইও প্রায় তাই, বলে, পড়াতে? হ্যাঁ, পড়াতে। সর্বমঙ্গলাতলায় রোজ দুপুরে মেয়ে মহলের একটা আড্ডা হয়। গিন্নি মাঝ বয়সী, বউ ঝি আছে 2-1 জন। সাধ করে কেউ বা মায়ের ফুল বিল্বপত্তর বেছে রাখেন, কেউ বা মালা গাঁথেন। একজন আছে মুখে মুখে পুরাণ কাহিনী, রামায়ণ মহাভারত কাহিনী বলেন, 5 জনই শোনে। আবার গাল গল্পও খুব চলে। এটা দেখে মাস্টারমশাইয়ের মাথায় এসে গেল, আবার মাস্টারমশাই? নবকুমারের মুখটা বিকৃত হয়ে ওঠে। সত্য সেটা দেখেও দেখল না, বলতে লাগলো, মাথায় এসে গেল এই মেয়ে মানুষদের নিয়ে একটা পাঠশালা খুললে কেমন হয়? বৃথা গাল গল্পে সময় নষ্ট না করে খুলে দিলেন সর্বমঙ্গলা বিদ্যাপীঠ। আমায় ধরলেন পড়াতে, বললেন, গুরুকে এবার গুরুদক্ষিণা দাও, পড়াও এদের। দেখলাম কাজটা পুণ্যের, বললাম বেশ। নবকুমার চঞ্চল হয়ে উঠে বলে, আমাকে একবার শুধোবারও দরকার নেই? আহা, সে অপরাধ তো 100 বার স্বীকার করছি, কিন্তু তুমি যদি দুম করে দিব্যি দিয়ে বসতে, সে ঠেলে তো আর করা হতো না। তাই মা সর্বমঙ্গলার নাম করে লেগে গেলাম। বই খাতা সেলেট সব মাস্টারমশাইয়ের খরচ। তোমার এত বিদ্যে যে মাস্টারি করতে এগো? নবকুমারের এই ব্যঙ্গোক্তিতে সত্য মৃদু হেসে বলে, মাস্টারি করা তো সত্যবামনির জন্মগত পেশা গো। আজন্ম তো মাস্টারি করেই এলাম, স্বভাবের দোষেই এগিয়ে পড়লাম। আর বিদ্যেই, সে ওই পড়াতে পড়তে এগোব। যতটুকু পারি ততটুকুই করে যাব। নিমাই আস্তে আস্তে বলে, বয়সওয়ালা মেয়েরা পড়ায় মন দিচ্ছে? খুব খুব। 2-1 জন বাদে শিখেও ফেলেছে চটপট। দেখলে বুঝতে, নিজেরা রামায়ণ মহাভারত পুরাণ কাহিনী পড়বার জন্যে কি আগ্রহ। দেখে মনে হয় জীবন সার্থক হচ্ছে আমার। নবকুমারের মুখ তথাপি হালকা হয় না, বলে,
মাস্টারমশাই যে ধর্মের মাথা ঝাড়ু মেরে ব্রহ্ম হয়েছে সে কথা নিশ্চয় জানে না ওরা। জানবে না কেন? তবে তোমার মতো সবাই অত গোঁড়া নয়। মাস্টারমশাইয়ের হাতে ভাত তো খেতে যাচ্ছে না কেউ। আর ধর্মের মাথায় ঝাড়ু মারাই বা বলছ কেন? ব্রাহ্ম ধর্ম, হিন্দু ধর্ম, কান দিয়ে শোনো না তো কিছু? এই যে আজ অত বড় ব্রাহ্ম সমাজের চাই কেশব সেনের বাড়ি পরমহংস এসেছিলেন। কি কি? কোথায়? কে এসেছিলেন? নবকুমার কাছা খুলে দাঁড়িয়ে ওঠে। পরমহংসদেব। বলি তার নামটাও কি শোনোনি এখনো? শুনবো না কেন? বেজার মুখে বলে নবকুমার। দক্ষিণেশ্বরে দেখেও তো এসেছি সেবার আপিসের বন্ধুদের সঙ্গে, তা তিনি? হ্যাঁ তিনি কেশব সেনের বাড়িতে এসেছিলেন। সেই দেখতেই তো আজ আমার এত দেরি। আর তোমাদের কাছে সব ফাঁস। নবকুমার স্তম্ভিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তোমাকে আর কিছু বলবার নেই আমার বড় বউ। তুমি আমার নাগালের ঊর্ধ্বে চলে যাচ্ছ। কিন্তু কেশববাবুর বাড়ি গেলে কি করে? কি করে আবার? একা নাকি? আরও কত মেয়ে মানুষ গেল দল করে, শেয়ারের ঘোড়ার গাড়ি ভাড়া করে। যেখানে দল সেখানেই বল। কত চমৎকার গান হলো। প্রাণ যেন জুড়িয়ে গেল। বুক কাঁপল না? বুক কাঁপবে কেন? সত্য অবাক দৃষ্টিতে বলে, এই যে মেয়ে মানুষেরা তীর্থে যায়, যোগে গঙ্গা স্নান করতে যায়, দেবস্থানে মেলা দেখতে যায়, সাধু সন্ন্যাসী দর্শনে যায়, কই বুক কাঁপার কথা তো ওঠে না। এসব জায়গায় মাঝে মাঝে যেও গো, তাহলে দৃষ্টিটা খুলবে। আমরা যাব? হুম? নবকুমার বলে, আমরা ক্ষুদ্র প্রাণী, তোমাদের অত সাহস কোথা? সত্য উঠে পড়ে বলে, নিজেকে 24 ঘন্টা ক্ষুদ্র প্রাণী ভাবলেই মনটা ক্ষুদ্র হয়ে যায়। ক্ষুদ্রই বা ভাবতে যাব কেন? সব মানুষের মধ্যেই ভগবান আছেন, এটা মানো তো? সেই ভগবানের জোরেই জোর। সেই ক্ষেত্রে সবাই বড়। নিতাই সন্তর্পণে একটা নিঃশ্বাস ফেলে। তার বউকে সে বৌঠানের কাছে আসতে বলে। 7 জন্ম পার করে এলেও নিতাইয়ের বউয়ের সাধ্য হবে না এসব চিন্তা করতে। নবকুমার ঠিকই বলেছে, সত্য যেন তাদের নাগালের ঊর্ধ্বে চলে যাচ্ছে। নবকুমার তাই টেনে নামাতে চেষ্টা করে। তা সে যাই হোক, ব্রহ্ম বাড়ি থেকে এসে কাপড় চোপড় ছেড়েছ, মাথায় একটু গঙ্গা জল স্পর্শ করেছ? সত্য মৃদু হেসে বলে, সেটা করেছি বাড়ির জন্যে নয়, গাড়ির জন্যে। গাড়ির কাপড়ে কোনো কালেই থাকি না। ভেবে চিনতে বুঝি এই মাথায় আনলে এতক্ষণে। যাক, ছেলেরা কবে আসবে? ওরা নেই, বাড়ি ফাঁকা ফাঁকা ঠেকছে। নবকুমার বেজার মুখে বলে, তোমার আবার ফাঁকা ঠেকা? তোমার মন প্রাণ তো সব তত্ত্বজ্ঞানে ঠাসা। সেখানে আবার স্বামী পুত্রের জায়গা কোথা? বেশ বুঝছি, তোমার বাপের মতন কাষ্ঠ কঠিন হয়ে যাবে তুমি। সত্য শান্ত গলায় বলে, বাবার মতন? বাবার চরণের নখের এক কণা হতে পারলেও ধন্য মনে করব নিজেকে। কিন্তু আজ আবার এ কথা কেন? নিজে মুখেই তো বলেছিলে বাবা মানুষ নয়, দেবতা। সে কথা এখনো বলছি, কিন্তু দেবতাকে দূরে থেকে পুষ্পাঞ্জলি দেওয়াই ভালো। নিয়ে ঘর করায় কোনো সুবিধে নেই। সত্য হেসে ফেলে বলে, দেখো ঠাকুরপো, তোমার বন্ধুর কত উন্নতি হয়েছে, কত বাক্যি শিখেছেন। আর নিতাই এতক্ষণে কিঞ্চিৎ ধাতস্থ হয়ে বলে, না শিখলে তো শাস্ত্রই মিথ্যে বৌঠান, সদ্গুণ বলে কথা। কথার মাঝখানে হঠাৎ সুহাস পাশের ঘর থেকে এসে বলে,
কে যেন আসছেন মনে হচ্ছে। পাশের ওই ঘরের দুটো জানলায় রাস্তা মুখ। সুহাস খুব সম্ভব সেখানেই দাঁড়িয়েছিল। এরা সন্ত্রস্ত হয়ে বলে, কে কে আসছেন? চিনি না, বুড়ো মতন, কিন্তু খুব লম্বা, ফর্সা, সোজা। লম্বা, ফর্সা, সোজা? সত্যর বুকটা ঝাঁত করে ওঠে, আর পরক্ষণেই সেই ঝাঁত করা বুকটা হিম করে দিয়ে উঠানের ওধার থেকে একটি মৃদু গম্ভীর ভারী গলায় প্রশ্ন ধ্বনিত হয়, বাড়িতে কে আছেন? বাবা। সত্য বিদ্যুৎ গতিতে ঘর থেকে বেরিয়ে আসে। তারও আগে নিতাই বেরিয়ে পড়ে, পেছনে নবকুমার। আর ততক্ষণে সেই মৃদু ভারী গলায় আরেকটি প্রশ্ন উচ্চারিত হয়, এইটাই কি নবকুমার বন্দ্যোপাধ্যায়ের বাড়ি? বাবা, বাবা গো, তুমি? সত্য প্রণামের মাথাটা না তুলেই বলতে থাকে, আমার যে সত্যি বলতে বিশ্বাস হচ্ছে না। তবে স্বপ্নই ভাবো, বলে মৃদু হেসে রামকালী দাওয়ায় ওঠেন। নবকুমার নিতাই দুজনেই প্রণাম করে, আর মনে মনে ভাবে অনেক দিন বাঁচবেন ইনি। ঠিক যে মুহূর্তে ওর কথা হচ্ছিল সেই মুহূর্তেই এমন আকস্মিক এসে পড়া। আবেগের উচ্ছ্বাস প্রশমিত হতে এবং কুশল বিনিময় হতে বেশ কিছুক্ষণ যায়। তারপর আসার কারণ ব্যক্ত করেন রামকালী। তিনি কাশীবাসের সংকল্প করেছেন, তাই শেষ একবার সত্যকে দেখতে এসেছেন। কাশীবাস? সত্য ভেঙে পড়ে বলে, বাবা, এই সংকল্প করছো তুমি? তাই এই হতভাগা মেয়েটাকে দেখা দিতে এসেছো? আমি যে কিছু জানি না বাবা, তাহলে সব ফেলে ছুটে যেতাম তোমার কাছে। রামকালীর এই আকস্মিক আবির্ভাবে সত্য যেন তার চির অসভ্য স্থিরতা হারিয়ে ফেলতে বসেছে। একে তো অপ্রত্যাশিত আনন্দের আবেগ, তার সঙ্গে অন্তর্নিহিত এক চিন্তা, তাদের এই বাসাবাড়িতে বাবা জল গ্রহণ করবেন কিনা। জলও তো কলের জল, যদি এ জল না খান, না হয় গঙ্গা জলেরই ব্যবস্থা করবে, কিন্তু বাসাবাড়ির দোষ খণ্ডাবার উপায় কি? গেরস্থ বাড়িতে গুরু আশা দেখেছে সত্য, সেভাবে করতে পারে, কিন্তু বাবা কি সেই অতি যত্ন অতি সেবা নেবেন? এই সব চিন্তার সঙ্গে উপচে উঠছে এক অব্যক্ত বিচ্ছেদ ব্যাকুলতা। বাবাকে সে নিত্যি দেখছে না সত্যি, কিন্তু জানে বাবা রয়েছেন সত্য সেই চির পরিচিত পরিবেশের মাঝখানে, বাবার চির অভ্যস্ত জীবনে। কিন্তু কাশীবাস, সে যে চির বিরহের সমতুল্য, এ তো এক প্রকার মৃত্যু। কাশীবাসের সংকল্প মানে সংসার থেকে মুখ ফেরানো। 7-5 চিন্তায় সত্যর কণ্ঠে এই আবেগ, এই আকুলতা। রামকালী বোঝেন, তাই রামকালী এই অস্থিরতাকে ঈষৎ প্রশ্রয়ের দৃষ্টিতে দেখেন, আর মেয়ের কথার উত্তরে মৃদু হেসে বলেন, তুমি যাওনি, আমি তোমার কাছে এলাম, একই কাজ হলো। প্রণামান্তে নিতাই চলে গিয়েছিল। নবকুমার সত্যর কথা বলার সুবিধের জন্য একটু তফাতে গিয়ে বসেছে। সত্য তাই আক্ষেপে বলে, দুই কি আর এক হলো বাবা? সে আমি বাপের মেয়ে বাপের কাছে গিয়ে পড়তাম, আগের ছোটটি হয়ে যেতাম, যা প্রাণ চায় বলতাম। আর এ তুমি কুটুম বাড়ি এসেছ, আমি পরের ঘরের বউ, আমার প্রতি পদে বাধা, কী বা বলবো, কী বা কইব। নবকুমার তফাতে বসলেও এত তফাতে নয় যে সত্যর বাক্যাবলী তার কর্ণগোচরিত হতে কোনো বাধা হচ্ছে।
সে সহসা নৈবেদ্যিক স্বগোক্তি করে ওঠে, হায় ভগবান, প্রতিপদে বাধা, পা আরো অবাধ হলে যে কি হতো। রামকালী সচকিত হয়ে বললেন, কি বললে বাবাজি? নবকুমার গম্ভীর গলায় বলে, না, এমন কিছু নয়, তবে নাকি আপনার মেয়ে আক্ষেপ করছেন প্রতিপদে বাধা, তাই বলছিলাম, আপনাদের নিত্যানন্দপুরে এমন কোন মেয়েটা আছে, আর আমাদের বারুইপুরে এমন কোন বউটা আছে যে আপনার মেয়ের সমতুল্য স্বাধীন, তাই বরং জিজ্ঞেস করুন। রামকালী অনুভব করেন এটা নালিশের সুর, তাই মৃদু হাসেন, বলেন, তা যদি হয় সেটা তো ভালোই, আমার মেয়ে যে ঝাঁকের কই হবার জন্যে জন্মায়নি সে আমি তার শৈশবকালেই বুঝেছি। সত্য তার বাপের উপস্থিতি, স্বামীর উপস্থিতি ইত্যাদি মানতে পারে না। ঘোমটাটা আর একটু টেনে বলে, আচ্ছা বাবা, তুমি এই তেতেপুরে এসেছ, এসব নালিশ ফোরে করতে বসাটা খুব ভালো হচ্ছে? থাকবে তো 2-4 দিন, পরে যত খুশি। ওরে বাবা, 2-4 দিন কি রে, একটা দিনের জন্য এলাম, কাল যাব। একটা দিন? বাবা, মাত্র একটা দিনই পেলে তুমি? সত্য কেঁদে ফেলে, তোমার সঙ্গে যে আমার অনেক কথা। হ্যাঁ, বাবার সঙ্গে সত্যর অনেক কথা। কতদিন ভেবেছে, চিঠি লিখে সব বলে বাবাকে প্রশ্ন করে কোনটা ঠিক কোনটা ভুল, কিন্তু লিখতে গিয়ে দেখেছে অগাধ কথা। এত কথা কি চিঠিতে লেখা যায়? তাছাড়া উত্তর প্রত্যুত্তরের মধ্যে বক্তব্য বোঝানো যায়, কিন্তু একতরফা পেশ করা যেন কৈফিয়ত দাখিল করা। বাবা যদি উত্তরে লেখেন, এত কথা আমায় লেখার উদ্দেশ্য কি? অথচ ব্রাহ্মধর্ম কি, কোনো একজন চিরহিতৈষী গুরুজন যদি হঠাৎ ব্রাহ্মধর্ম নিয়ে বসেন, তাকে ত্যাগ করাই সমীচীন কিনা? গেরস্থ ঘরের মেয়ে অথবা গেরস্থ ঘরের বউ, এই অপরাধে জগৎ সংসারের সকল প্রকার কাজ থেকে তাদের বঞ্চিত হওয়াই বিধি কিনা? স্বামী যদি হিতাহিতে অন্ধ হন, মেয়ে মানুষের সেই অন্ধ পথে চলার নিয়ম কিনা? এমন অনেক প্রশ্ন তো আছেই। সর্বোপরি প্রশ্ন শঙ্করীর মেয়ের প্রশ্ন। শঙ্করীর কথা বলে যখন বাবাকে চিঠি লিখেছিল, তখন রামকালী উত্তর দিয়েছিলেন, যে যত বড় অপরাধেই অপরাধী হোক, সে যদি অনুতপ্ত হয়ে থাকে তাকে ক্ষমা করাই কর্তব্য। তাছাড়া তোমার বিবেচনার ওপর আমার আস্থা আছে। সুহাস সম্পর্কে কোন সিদ্ধান্ত গ্রহণ করবে, এ একবার বাবাকে জিজ্ঞেস করবার তার বিশেষ ইচ্ছে, কিন্তু বাবা কিনা একদিন মাত্র থাকবেন। তার মানে সত্যর এই বাসা বাড়িতে তিনি খাওয়া মাখা করবেন না, হয়তো ফলমূল আর গঙ্গাজল খেয়েই একটা বেলা কাটিয়ে দেবেন। সত্যর আর পিতৃ সেবার পূর্ণ হবে না। এই সব উচ্ছ্বাস মনের মধ্যে আলোড়িত হতেই চোখের জল বাঁধ মানে না। রামকালী আস্তে তার মাথার একটু স্পর্শ রেখে বলেন, একটা দিনই কি কম হলো রে? কত কথা বলবি বল না। আর কথা, আমার তো শুধু উপচে উপচে কান্নাই আসছে বাবা। আঁচল ভিজে জবজবে হয়ে ওঠে সত্যর। অনেকক্ষণ পরে প্রশমিত হয় সে কান্না, কথাও হয়। যত কিছু বলার ছিল সব বলে ফেলে সত্য, তার চিরদিনের ধ্রুবতারার কাছে। রামকালী নবকুমারকে মৃদু ভৎসনা করেন, বলেন, সে কি মাস্টার মশাই তোমার চিরহিতৈষী, তাকে ত্যাগ করবে কি? তার ধর্ম বিশ্বাস তার কাছে। এই যে আমি শাক্ত কি বৈষ্ণব, এইটা কি দেখতে যাবে তোমরা, না দেখবে বাবা? গুরু শিক্ষক এরাও তো পিতৃতুল্য।
তাছাড়া তিনি তো তার ধর্ম বিশ্বাস তোমার ওপর চাপাতে আসছেন না। তোমার কোনো অনিষ্ট আসছে না তা থেকে। তবে সত্যর ওই পাঠশালায় পড়ানো শুনে রামকালী কিছুক্ষণ চুপ করে থেকে আস্তে একটি নিঃশ্বাস ফেলেন। তারপর বলেন, সত্য, তোর মাকে তোর মনে পড়ে? মাকে মনে পড়ে না? কি বলছো বাবা? আবার সত্যর চোখ উপছে ওঠে। না, তাই বলছি, তোর মা থাকলে এই কথা শুনে ভয় পেত, বুঝলি? নির্ঘাত ভয় পেত। আবার আড়ালে বলতো, আমি জানি ও আমার ক্ষণজন্মা মেয়ে। উত্তর পেয়ে যায় সত্য। তার কাজ ভুল কি ঠিক জেনে যায়। শুধু সুহাসকে নিয়ে কিছুক্ষণ আলোচনা চলে, কিছুটা বাদ প্রতিবাদও বুঝি। তখনও সত্য সুহাসকে সামনে আনেনি রামকালীর। রামকালী বলতে চেয়েছিলেন, বিয়ের চেষ্টার প্রয়োজন কি? বেশ তো লেখাপড়া শিখছে, ভালো কথা। নিজের জীবিকা নিজে অর্জন করতে পারে, সেটা মঙ্গল। কলকাতায় তো আজকাল এরকম হচ্ছে, বিদুষী মেয়েরা গৃহ শিক্ষয়িত্রী হয়ে অথবা মেয়ে স্কুলে পড়িয়ে উপার্জন করছে। কিন্তু বাবা, সত্য বলে, মাটা তো চির দুঃখিনী হয়ে দুঃখে দুঃখেই মরল। মেয়েটাও কোনোদিন ঘর সংসারে মুখ দেখবে না। মা বাপের প্রায়শ্চিত্ত তো সন্তানকেই করতে হয় সত্য। আর যদি ইচ্ছে করে কেউ ওকে বিয়ে করতে চায়? রামকালী মাথা নেড়ে বলেন, কে চাইবে? একে তো জন্মের গোড়াতেই অত বড় গলদ, তার উপর মেয়ের যথেষ্ট বয়স হয়ে গিয়েছে। বিধবা কি কুমারী তারও নিশ্চয়তা নেই। সত্য তখন নিজের গোপন ইচ্ছে ব্যক্ত করে, মেয়েটাকে যদি ব্রাহ্মধর্ম গ্রহণ করিয়ে ব্রাহ্ম সমাজের কোনো সমাজ সংস্কারক পরহিতৈষী যুবকের কাছে তুলে দেওয়া যায়। সুহাসের যোগ্য বয়সের অবিবাহিত ছেলে ও সমাজে পাওয়া যায়। রামকালী যেন এ প্রস্তাব সমর্থন করেন না। তুচ্ছ একটা মেয়ের বিয়ে বিয়ে করে এত কাণ্ডের দরকার কি, এই যেন তার মত। তাই সহসা গম্ভীর হয়ে গিয়ে বলেন, যদি জিজ্ঞেসই করছো তাহলে বলি, একটা খুঁতোলা বংশের ধারা বাড়িয়ে চলে লাভ কি? লাভ ওই মেয়েটার সংসার। মেয়ে বলেই কি তুচ্ছ বাবা? একটা মানুষের জীবন তো। মানুষের জীবন শুধু ভোগেই সার্থক নয় সত্য, ত্যাগেও সার্থকতা আছে। ও তো জানে ও বিধবা। বাল বিধবার যেমন ভাবে জীবন কাটে, কিভাবে আর তাদের কাটে বাবা? সত্য হতাশ নিঃশ্বাস ফেলে বলে, চির দুঃখেই কাটে। পিস ঠাকুমার মতন আর কজন হয়? তাও তিনিও মনের দাহই শুচিবায় করে বিশ্বশুদ্ধ লোককে অতিষ্ঠ করেছেন। রামকালী সহসা স্তব্ধ হয়ে যান, যেন মোক্ষদাকে চোখের ওপর দেখতে পান। পূর্বের সেই সুবর্ণ বর্ণা তীব্র দীপ্তিময়ীকেও দেখেন। আত্মার পেছনে, কায়ার পেছনে ছায়ার মতো, সূর্যের পেছনে রাহুর মতো বর্তমানে রোগ জীর্ণ মোক্ষদার প্রেতাত্মাকেও দেখতে পান, যে মোক্ষদা এখন ভীমরতী হয়ে যা তা করে বেড়াচ্ছেন। লুকিয়ে চুরিয়ে খাবার জন্য নাকি সর্বদা ছোঁক ছোঁক করে বেড়ান তিনি। দেখি তোর, না দেখি মোর নীতিতে মুঠো করে মাছ ভাজা নিয়ে মুখে পুরে বসে থাকেন। আর সারদা রাত দিন গাল মন্দ করে টেনে টেনে গিয়ে পুকুরে ডুবিয়ে আনে। এই কথা তবু জানে না সত্য। সত্য সেই শুচিবাইটাই জানে। রামকালী একটু চুপ করে থেকে বলেন, দেখো, তেমন পরোপকারী ভালো ছেলে যদি পাও, তোমার আশীর্বাদ না পেলে
এত বড় কাজ করতে ভয় খাচ্ছি বাবা, তুমি মন খুলে সায় দিয়ে যাও। রামকালী একটু হেসে বলেন, মন কি ঘরের দরজা জানলা সত্য যে গায়ের জোরে খোলাবি? তবে আশীর্বাদ আমি করছি, তোর কাজে ভগবান সহায়। সত্যর আশঙ্কাই ঠিক। রামকালী সামান্য কিছু ফলমূল গ্রহণ করেন এবং জানান পরদিনও তার পূর্ণিমার ব্রত। এই বুঝেই তাহলে তুমি এসেছো বাবা? সত্য কাঁদো কাঁদো হয়ে বলে, আমি তোমার এমন অধম মেয়ে যে জীবনে একদিন রেঁধে ভাত দিতে পারলাম না। রামকালী সহসা একটি গভীর নিঃশ্বাস ফেলে বলেন, জীবনের কথা কি এখুনি বলে শেষ করে ফেলা যায় সত্য? জীবনের পরিণতি গুহার অন্ধকারে। তারপর বলেন, এত কথা হলো, কই সে মেয়েটাকে তো দেখলাম না। কি জানি বাবা, কি লজ্জা ঢুকেছে তার মনে, চৌকিতে পড়ে কাঁদছে। কাঁদছে? রামকালী একটু চকিত হন, আর কিছু বলেন না। কিন্তু পরদিন সকালে যখন স্নান আহ্নিক সেরে বসেছেন, তখন সুহাস মাথা নিচু করে এসে আস্তে আস্তে প্রণাম করে রামকালীকে। পূব জানলা দিয়ে সকালের আলো এসে মেয়েটার মুখে পড়ে, যেন তাকে একটা স্নিগ্ধ কৌমার্যের দ্যুতিতে স্নান করে দিয়েছে। আর নম্র অথচ দৃঢ় মুখের রেখায় একটি প্রত্যয়ের আভা, পাতলা ঋজু দীর্ঘ দেহের গড়নেও সেই প্রত্যয়ের দৃঢ়তা। রামকালী বুঝি এমনটি আশা করেননি। রামকালী যেন বিচলিত হন। হঠাৎ বহুদিন পূর্বে একটি কথা মনে পড়ে যায় তার। মনে পড়ে যায় পুকুর ঘাটের ধারে বসে থাকা একটি বিধবা মূর্তি। কেমন সেই মূর্তি? রামকালী কি দেখেছিলেন? মাথায় হাত ঠেকিয়ে আশীর্বাদ করেন রামকালী। তারপর গম্ভীর গলায় বলেন, সত্য, এ যে তপস্বিনী উমা। সত্য হাসি হাসি মুখে সুহাসের মুখের দিকে তাকায়। এ প্রশংসা যে তারই। সুহাস যে তার হাতে গড়া প্রতিমা। কচি নয়, শিশু নয়, 15 বছরের ধারী মেয়েটাকে কাছে এনেছিল সত্য, তার বহুবিধ অশিক্ষা কুশিক্ষা আর চরিত্রগত বহু দোষের সমষ্টি সমেত। এই বছরে মাত্র ভেঙে চুরে গড়েছে সেই মেয়েটাকে। অবশ্য প্রকৃতির নিয়মে তার নিজের ভেতরেও একটা প্রবল ভাঙা গড়া কাজ চলছে। মায়ের ওই আকস্মিক বিভৎস মৃত্যু এবং তার পরবর্তীকালে মায়ের জীবন ইতিহাস জানার ফলে সেই বিরাট ওলটপালটটা সংঘটিত হয়েছিল। তারপর এসেছে সুহাসের নবজন্মের পালা। কোথায় দত্তদের বাড়ির সেই বিলাসিতায় আবিল অসুচি আবহাওয়া, আর কোথায় সত্য দৃঢ় চরিত্রের দৃষ্টান্ত। তাছাড়া স্কুলের জীবন, এ যেন স্বর্গের জগৎ। সুহাসের প্রকৃতি শুধু বদলায়নি, আকৃতিও বদলেছে। যেমন বাচাল মিতভাষিণী হয়ে গেছে, তেমনি হঠাৎ লম্বা হয়ে গিয়ে গোল গাল পুষ্টদেহ মেয়েটা হয়ে উঠেছে বেতের ডগার মতো ছিপ ছিপে লম্বা পাতলা। একটু বুঝি কৃশই। যে কৃশতাকে দেখে তপস্বিনী উমার তুলনা মনে পড়েছে রামকালী। সত্য হাসি হাসি মুখে বলে, পরপর 2 বছর ফার্স্ট হলো। সত্যি নাকি? বলেন রামকালী। সুহাস বোধ করি লজ্জা পেল। মৃদু কুণ্ঠিত একটু হাসি হেসে বলল, দাদুর নাতিদের ফার্স্ট হওয়ার খবর তোলা থাকলো আর তোলা নেই। সে কথা শুনেছেন রামকালী, নবকুমার বলেছে। নাতিদের সঙ্গে দেখা হলো না বলে দুঃখ প্রকাশও করেছেন। রামকালী বলেছেন, তা সত্যি দেখিনি অনেক দিন। জলপানি পেয়েছে শুনে খুশি হলাম।
এসব গত রাত্রের কথা। সুহাস জানে সুহাস নিজের লজ্জা ঢাকতে তাড়াতাড়ি ওদের কথা তোলে। রামকালী মৃদু হেসে বলেন, নাতির ফার্স্ট হওয়া আহ্লাদের কথা, কিন্তু নতুন কথা নয় দিদি। নাতনির ফার্স্ট হওয়াই নতুন কথা। আশীর্বাদ করি, সুখী হও, সৌভাগ্যবতী হও। সত্যর দিকে ফিরে বলেন, মন খুলেই আশীর্বাদ করলাম রে। সত্যর চোখ আবার জলে ভরে আসে। বাবার কথাবার্তার ধরন বদলে গেছে। চিরদিনের সেই দূরত্ব বজায় রাখা মাপা জোপা কথার জায়গায় এখন যেন নিরেটের সুর। সংসার থেকে মুখ ফিরবার কালে কি সহসা সংসারের প্রতি মমত্ববোধ করছেন রামকালী, নাকি তার এই সৃষ্টি ছাড়া সংসার ছাড়া মেয়েটার কার্যকলাপ তাকে বিচলিত করেছে? যাত্রাকাল যতই নিকটবর্তী হয় সত্যর গলার শব্দ তত ভার হয়ে আসে। থেকে যাও বলে অনুরোধ করাই বা পথ কোথা? যেখানে এক মুঠো ভাত খাবার অনুরোধ চলবে না, যেতে দিতেই হবে। ছোট ছোট কথা, ছোট ছোট নিঃশ্বাস। কবিরেজি কি ছেড়ে দেবে বাবা? ছেড়ে দেব না। ছেড়ে দেব কেন সত্য? ওই বিদ্যেটুকু দিয়ে যতটুকু আর উপকার হয়, তবে পেশাটা ছেড়ে দেব, অর্থাৎ দক্ষিণাটা বাদ। খুব কষ্ট করে থাকবে না তো বাবা? বিশ্বনাথের খাসমহলে কষ্ট কিরে পাগলি? শরীর অশরীরে এ বেয়ারা অবাধ্য মেয়েটা একটু খবর পাবে তো বাবা? সে বাপু এখন বাক্যদত্ত হতে পারছি না, সে জানি। সে কি আর জানতে বাকি আছে আমার? নবকুমার পায়ের ধুলো নিয়ে বলে, কবে যাত্রা? এই সামনের অষ্টমী তিথিতে নৌকায় চড়বে। নৌকা? নবকুমার সাহসে ভর করে বলে, কেন, এখন তো রেলগাড়ি চলছে। চলছে, নৌকাও তো চলে এসেছে। রামকালী হাসেন, সে তো চলন শক্তি হারায়নি। ওতে একদিনে পৌঁছে যেতে। সত্য এগিয়ে এসে বলে। রামকালী মৃদু হাসেন, অত তাড়াতাড়ি বা কি? মুমূর্ষু রোগী দেখতে তো আর যাচ্ছি না। তীর্থের পথটাই তীর্থ, পথটাকে চোখ বুজে অতিক্রম করে লাভ কি? এ একেবারে মা গঙ্গার কোলে চড়ে বসব, কোলে কোলেই চলে যাব। বাবা ঠিকানা? ঠিকানা সে কি আমি এখান থেকে ঠিক করে যাচ্ছি রে? গিয়ে পৌঁছনো খবরে জানাবে তাহলে? এই দেখো, এ মেয়ের কেবল সত্যবন্ধী করিয়ে নেবার ফন্দি। হবেই তো, যেমন নাম রেখেছ। একেবারে যাবার সময় রামকালী সহসা বেনিয়ানের পকেট থেকে দুখানি পাকানো কাগজ বার করে বললেন, এই নাও, এই দুটি জিনিস রাখো। কি এ? সত্য হাত পাতে না, চমকে তাকায়। রামকালী বলেন, একখানি তোমার জন্মপত্রিকা আমার কাছে ছিল এ যাবৎ। ও আমি নিয়ে কি করব বাবা? থাক, থাকা ভালো। আর একটা। রামকালী একটু থামেন। দেশের বিষয় আশয় যা কিছু বংশের ছেলেদেরই থাকলো, ত্রিবেণীতে আলাদা কিছু লাখ রাত জমি ছিল, সেটা তোমার নামে? না বাবা না। সত্য কেঁদে ওঠে, ও আমি চাই না। আমি তোমার মেয়ে সন্তান, শুধু স্নেহের অধিকারী। তা এটুকু সেই স্নেহেরই চিহ্ন ধরে নাও। বাবা গো, চিহ্ন দিয়ে স্নেহ বুঝবো তোমার? না বাবা, দরকার নেই আমার। সত্য হাতও পাতে না, চোখের আঁচলও নামায় না। এত কান্নাবোধ করে সারা জীবনে কাঁদেনি সত্য, মা মরতেও নয়।
রামকালী মুখটা ফিরিয়ে আত্মস্থ করে নেয় নিজেকে। তারপর নবকুমারের দিকে বাড়িয়ে দিয়ে বলেন, রাখো। নবকুমার সত্যর এই বাড়াবাড়িতে চাঞ্চল্য বোধ করছিল। ভেবেছিল ছেলে নেই, মেয়ের তো সবই পাবার কথা। বলে মহারানী ভিক্টোরিয়া রাজ্যটাই পেলেন, সে সব কিছুই না, মুষ্টি ভিক্ষের উপহার, তাও মেয়ে নিচ্ছেন না। অতএব নবকুমারের হাত বাড়াতে দেরি হয় না। রামকালী পালকিতে ওঠেন। আপাতত পালকিতেই চললেন। কলকাতার বিশিষ্ট কয়েকটি দেবস্থান দেখবেন, তারপর নৌকায় উঠবেন। রেলটা পছন্দ করেন না রামকালী। বলেন, তেমন তাড়া না থাকলে দরকার কি? পালকিটা যতদূর দেখা যায় দরজায় দাঁড়িয়ে থাকে সত্য। তারপর বাড়ির মধ্যে ঢুকে পড়ে বসে পড়ে। অনেকক্ষণ পরে চোখ মুছে নিঃশ্বাস ফেলে বলে, নেহাত নিরুপায় যদি না হতাম ঠিক আমি বাবার সঙ্গে চলে যেতাম। নবকুমার বলে, তার নিরুপায় আর কি? কটা দিন নয় সুহাস চালিয়ে দিত, গেলেই পারতে। যে দুদিন না কাশি জানুনি থেকে আসতে, বললে না তো। সত্য আর একটা লজ্জা আর খুব মিশানো নিঃশ্বাস ফেলে বলে, সংসার চালানোর কথা নয়, অন্য কথা। শরীরের অবস্থাই মনে হচ্ছে আমার ভালো নয়। জানি না বুড়ো বয়সে আমার কপালে কি গেরো আছে। নবকুমার কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকে সত্য সেই লজ্জা বিক্ষুব্ধ বিপন্ন মুখের দিকে। খবরটা হৃদয়ঙ্গম করতে তার কিছুক্ষণ লাগে। তারপর আকস্মাৎ এক অপ্রত্যাশিত পুলকে রোমাঞ্চিত হয়ে ওঠে সে। ওহ ভগবান! এইবার তাহলে সত্যর পায়ে একটু ছেকল পড়বে। এই ছেকল পড়ার কথাটাই সবচেয়ে আগে মনে পড়ে নবকুমারের, আর তাতেই আহ্লাদ উথলে ওঠে। হঠাৎ সত্যর একটা হাত চেপে ধরে বলে, সত্যি? আস্তে হাতটা ছাড়িয়ে নিয়ে সত্য বলে, আহ্লাদে নাচবার কিছু নেই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।